আজ আপনাদের জন্য বিশেষ নিবেদন নীলাদ্রি চৌধুরীর লেখা উপন্যাস মির্জাফরের গুপ্তধন। লেখক নীলাদ্রি চৌধুরীর জন্ম 1980 সালে কলকাতায়। চাকরি করার ফাঁকে নানান ধরনের গল্প উপন্যাস লিখে থাকেন তিনি। তাঁর ছোটদের জন্য লেখা বেশ কয়েকটি গোয়েন্দা গল্প আছে। এই গল্পগুলোর গোয়েন্দা হল সাগরদা। সাগরদার বয়স 25-26 বছর। একই পাড়ায় থাকে দুই বন্ধু রনি আর লালটু। ওরা দুজনেই সাগরদার ভক্ত, আর রহস্যের গন্ধ পেলে সাগরদার সাথে অ্যাডভেঞ্চারে নেমে পড়ে ওরাও। তাই আজ আপনাদের জন্য সাগরদা, রনি আর লালটুর অ্যাডভেঞ্চারে মোড়া রহস্য উপন্যাস মির্জাফরের গুপ্তধন। রবিবারের সকাল। আমি আর লালটু সাগরদার বাড়িতে সাগরদার ড্রয়িং রুমে বসে আছি। শুধু বসে নেই অবশ্য, একটু আগেই জেঠিমা গরম গরম মাছের চপ দিয়ে গিয়েছেন। হুস হাস শব্দ করতে করতে আমি আর লালটু চপগুলোর সদ্ব্যবহার করে চলেছি। ভেটকি মাছের টেস্টটা যেমন দুর্দান্ত তেমনই দুর্দান্ত হলো জেঠিমার রেসিপি। কাজু কিশমিশ সহযোগে এই চপটা যে কোনো বিয়েবাড়ির 1 নম্বর আইটেম হতে পারে। সাগরদা আমাদের সামনেই উল্টো দিকের সোফায় বসে শান্তভাবে একটা ম্যাগাজিন দেখছে, আর মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। এখন ডিসেম্বরের শেষ। আগামী সপ্তাহ থেকেই আমার আর লালটুর স্কুলে ক্রিসমাসের ছুটি পড়বে। আমরা দুজনেই এখন 8-এ পড়ি। এই সপ্তাহে কোথাও একটু বেরিয়ে আসতে পারলে হতো, কিন্তু সব জায়গাতেই বেজায় ভিড় হবে। সামনের সপ্তাহে কি করা যায় তাই ভাবছিলাম। এমন সময় কাল রাতে সাগরদা ফোন করে বলল, হ্যাঁ, কাল সকালে আমার বাড়ি চলে আয়। একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ব্যাপারটা সত্যি হলে ক্রিসমাসের ছুটিটা জমে যাবে। সাগরদার ডাক আমার বা লালটুর পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। ওর সাথে গত 2বার দুটো দারুণ অভিজ্ঞতা হয়েছে রহস্য সমাধানের। আর আমি বা আমার বন্ধুরা সেই ছোটবেলা থেকেই ফেলুদা, শার্লক হোমস, কাকাবাবুদের জীবনের গুরু বলে মেনে এসেছি। রহস্যের ডাক কি ফেলে দেওয়া যায়? সাগরদা মোটেই বাজে কথার মানুষ নয়। নিজে চাকরি করলেও ওর তাতে খুব একটা মন আছে বলে মনে হয় না। কিছু একটা না করলে চলে না, তাই ওর চাকরি করা। অন্যান্য নানা বিষয়ে ওর প্রচুর উৎসাহ। কেমিস্ট্রিতে অনার্স পাশ করার পর ও আর বেশি দূর পড়ল না। কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরি ঠিক জোগাড় করল। অবসর সময়ে প্রচুর বই পড়া আর রহস্য খুঁজে তার সমাধান করাটাই চাকরির বাইরে ওর টাইম পাস। শরীর মজবুত রাখার জন্য যোগব্যায়াম, সাঁতার, ডন বৈঠক কোনোটাই বাদ দেয় না সাগরদা। ক্রিকেট, ফুটবলেও ওর জুড়ি পাওয়া ভার। একটা সময় ছিল যখন আমাদের ক্লাব টুর্নামেন্ট খেলতে অন্য ক্লাবগুলোর সাথে তখন সাগরদাকে ছাড়া টিম করাই যেত না। যদিও এখন সাগরদা অতটা সময় দিতে পারে না, চাকরিতে ব্যস্ত থাকার দরুন। তাও ছুটির দিনে খেলার সুযোগ পেলে ছাড়ে না ও। সাগরদার পরামর্শ মতোই আমি ব্যায়ামের অভ্যেসটা রপ্ত করেছি ছোট থেকেই। তবে সাগরদার মতো অত মেপে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বহুবার প্রতিজ্ঞা করেছি সাগরদার মতো ডায়েটে থাকব, কিন্তু বিরিয়ানি, রেজালা, নলেন গুড়ের রসগোল্লা এইসব বারবার আমার প্রতিজ্ঞা ভঙ্গ করিয়েছে। আর লালটুর তো কোনোদিনই এসবের বালাই নেই। ব্যাটা কুঁড়ের হদ্দ। সকাল সকাল ওঠা ওর কোনো কালেও হলো না, তো ব্যায়াম করবে কি? আর সাগরদার ডায়েটিংয়ের পরামর্শ শুনলে আড়ালে বলে, সাগরদা নিজেও জানে না লোভনীয় খাবার দাবারের প্রতি ভালোবাসা না দেখিয়ে কত বড় অন্যায় করছে ও। এই যে পাঁঠার মাংস, বিরিয়ানি, রাবড়ি, রসগোল্লা, এদের প্রতি সাগরদার যে তাচ্ছিল্য, তার শোধ নেবে না ভাবছিস? ইহকালে সাগরদা যতই ওদের অবহেলা করে নিজের 6 ফুটিয়া চাবুকের মতো চেহারা বজায় রাখুক না কেন, পরকালে এর জন্য সাগরদাকে জবাবদিহি করতেই হবে। ঠিক এই কারণেই আমি আর লালটু এখন দুজনেই গোটা আষ্টেক করে চপ সাঁটিয়ে জেঠিমার দেওয়া লুচির প্লেটের দিকে হাত বাড়াচ্ছি। সাগরদা কফির কাপ সরিয়ে বলল,
তোরা লুচি শেষ কর, আমিও খেয়ে নি, তারপরে বলছি আজ সকালে তোদের ডাকার কারণটা। লালটু মুখে একটা গোটা লুচি ঠুসে গোল্লা গোল্লা চোখ করে প্রশ্নটা করল। রহস্য? সাগরদা বলল, না না, এখন তোর মাথায় ঢুকবে না, আগে খেয়ে নে, খাওয়ার পরে বলছি। রহস্যের আসল কারণটা শোনার জন্য আমি আর লালটু দুজনেই তাড়াতাড়ি আমাদের প্লেট সাফ করে ফেললাম। সাগরদা নিজেও খাওয়া শেষ করে সোফায় বসে বলল, বুঝলি, গত পরশু একটা দারুণ জিনিস হাতে পেয়েছি, তাই ভাবলাম তোদের ডেকে একটু দেখাই। একটা ব্যাপারে একটু অনুসন্ধান করতেও ইচ্ছে হচ্ছে। এই, তোদের তো এখন ছুটি। হ্যাঁ, ছুটি পড়বে সামনের মঙ্গলবার থেকে, কিন্তু তুমি কি জিনিস হাতে পেয়েছো সাগরদা? জিজ্ঞেস করলাম আমি। সাগরদা বলল, গত পরশু একটা রেইড ছিল, উত্তর কলকাতার জোড়াবাগানের কাছেই একটা অতি পুরনো বাড়িতে একটা গোডাউনে গিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, সাগরদা যে দপ্তরে কাজ করে তাদের কাজই হলো ব্যবসায়ীদের ব্যবসার জায়গায় গিয়ে তদন্ত চালানো। যদি দেখা যায় কোনো ব্যবসায়ী ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাহলে তার কাছ থেকে সেই ট্যাক্স আদায় করা হয়। সাগরদা বলে চলল, দেখ, আমাদের কাছে এই গোডাউনটার খবর এসেছিল কিছুদিন আগে। একজন গুজরাটি ব্যবসায়ী এই গোডাউনটা ভাড়া নিয়েছেন বছরখানেক হলো। তাঁর হলো মশলার ব্যবসা, জিরে, পোস্ত, শুকনো লঙ্কা কি নেই গোডাউনে। ওনাদের অফিস আছে পাথুরিয়া ঘাটায়, আর জোড়াবাগানে গঙ্গার কাছেই এই বিরাট বাড়িটার একতলায় গোডাউন বানিয়েছেন। আমার সাথে যে টিম ছিল তাদের কাজ ছিল গোডাউনটা ভালো করে তল্লাশি করা। যাই হোক, আমি তো আমার টিম নিয়ে গিয়ে ভালো করে যত রকমের মশলা গোডাউনে স্টক করা আছে তার হিসেব নিলাম। সেই হিসেব নিয়ে আমার এক কলিগ এই কোম্পানির পাথুরিয়া ঘাটের অফিসে চলেও গেল। এমন সময় সন্ধেবেলায় একটা ঘটনা ঘটে গেল। ভূতটুত দেখেছো নাকি সাগরদা? বলা যায় না, পুরনো বাড়ি তো। মন্তব্য করল লালটু। আরে, ভূত দেখতে পেলে তো তখনই ব্যাপারটা মিটেই যেত, তা নয়। আসলে কি জানিস, আমাদের একটা রুটিন ওয়ার্ক হচ্ছে, যেখানে আমরা ইনভেস্টিগেশন চালাই সেখানকার আলমারি, ড্রয়ার এসব ভালো করে সার্চ করি। সেখান থেকে ব্যবসা সংক্রান্ত কোনো কাগজপত্র পেলে তা ভালো করে খুঁটিয়ে দেখা হয়। তা ওই গোডাউনের মশলার স্টক নেওয়া শেষ হলেও হঠাৎ আমার নজরে এলো দেওয়ালের গায়ের একটা ছোট্ট খুপড়ির দিকে। আগেকার দিনের বাড়িতে দেওয়াল, আলমারি, কুলুঙ্গি এইসব থাকতো। দেওয়ালের এই খুপড়িটা সাইজে ধর না 2 ফুট বাই 1.5 ফুট হবে হয়তো। একটা বেশ বড় কারুকাজ করা পাল্লা বাইরে, তাতে একটা তালা লাগানো। আমি ওই গোডাউনের ম্যানেজারকে বললাম, এই খুপড়িটা খুলে আমাকে দেখান ভেতরে কি আছে। তো ম্যানেজার তখন বলল যে ওরা ওই খুপড়ি কেউই ব্যবহার করে না, বাড়িটার যারা আসল মালিক তাদেরই লাগানো তালা ওটা। যদিও তালাটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো, তবুও আমার তখন রোগ চেপেছে যে ওর ভেতরে কি আছে আমাকে দেখতেই হবে। ম্যানেজার তখন আমার জেদ দেখে বাধ্য হয়ে একজন লেবারকে ডেকে বলল তালাটা ভেঙে ফেলতে, কারণ ওদের কাছে চাবি নেই। যাই হোক, তালাটা ভেঙে ফেলার পরে সেই খুপড়ির ভেতর থেকে পাওয়া গেল একটা বহু পুরনো কাঠের কাজ করা বাক্স। ম্যানেজারকে জিজ্ঞেস করতে বলল যে ওটা ওদের কারণ নয়, খুব সম্ভব ওই বাড়ির আসল মালিকদেরই সম্পত্তি ওটা। বাক্সটা খোলাই ছিল। খুলে দেখি বহু পুরনো একটা বাঁধানো খাতা, একটা অনেক পুরনো পাইপ, কলম এইসবই রয়েছে। আর তোরা তো জানিস, পুরনো জিনিসের প্রতি আমার আবার একটু দুর্বলতা আছে। আমি ম্যানেজারকে বললাম, আচ্ছা, যদি আমি এটা নিতে চাই তাহলে কি আপনার আপত্তি আছে? ম্যানেজার বিন্দাস লোক, সে হাত নেড়ে বলল, না না স্যার, আপত্তি কেন হবে? ও তো এখন বেওয়ারিশ জিনিস, কার জিনিস কে জানে। আপনি জেদ করলেন বলেই তো এটা খোলা হলো, না হলে ওখানেই পড়ে থাকতো। আপনি চাইলে নিয়ে যান না। তারপরে তুমি সেই বাক্স নিয়ে চলে এলে? জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, সেই বাক্সটা বগল দাবা করে পরশু রাতে ফিরলাম। বুঝলি, ইতিহাসের একটা দারুণ সম্পদ ওই কুঠুরিটার মধ্যে পড়েছিল, অথচ কেউ জানতও না। সোনাদানা বা মণিমুক্ত আছে নাকি সাগরদা? লালটু উত্তেজিত গলায় বলল। আরে দূর গাধা, বলছি না একটা বাঁধানো খাতা পেয়েছি,
আর অন্য কয়েকটা জিনিস। আমার ঘরে চল, সেখানে বসেই দেখবি জিনিসগুলো। চল। সাগরদার ঘরটাতে প্রচুর বই ছড়িয়ে আছে এদিক সেদিকে। ঘরের এক কোণে ওর ক্রিকেট কিটটা পড়ে আছে। একটা বেশ বড় সাইজের বইয়ের ক্যাবিনেটে নানা ধরনের বই সাজানো আছে। ক্যাবিনেট থেকেই সাগরদা কাঠের একটা সুন্দর ছোট্ট বাক্স নামালো। তারপরে বলল, এই দেখ। বাক্সটা সত্যি বেশ সুন্দর। আগেকার দিনের শৌখিন মানুষের রুচির পরিচয় বহন করছে ওই বাক্সটা। সাগরদা বাক্সটা খুলে দেখালো আমাদের। বহুদিনের পুরনো জিনিসের একটা গন্ধ উঠে এলো বাক্সের ভেতর থেকে। বাক্সের ভেতর থেকে সাগরদা বের করলো একটা বহু পুরনো লাল রঙের বাঁধানো খাতা, একটা বাঁকানো পাইপ, একটা ফাউন্টেন পেন আর একটা ছোট্ট শিশি। সাগরদা শিশিটা খুলে আমাদের সামনে ধরতেই একটা দারুণ মিষ্টি গন্ধ নাকে এলো। লালটু বলল, এটা সেন্ট নাকি সাগরদা? খুব সম্ভব আতর। আর এই পেন আর এই তামাক টানার পাইপ, এই দুটোই কিন্তু ইংল্যান্ড থেকে ইম্পোর্ট করা। পাইপটা দেখে আমার শার্লক হোমসের বইয়ের ছবিটা মনে পড়ছিল। ইউটিউবে জেরেমি ব্র্যাটের অভিনয় করা শার্লক হোমসের মুখেও লম্বা বাঁকানো পাইপ দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, এই সব জিনিসের আসল মালিক কে সাগরদা? দেখ, মনে হচ্ছে এই ডায়েরি যিনি লিখেছেন তাঁরই জিনিস এগুলো। এটা ডায়েরি নাকি? বেশ সুন্দর করে বাঁধানো তো, বলল লালটু। সাগরদা খাতাটার প্রথম পাতাটা খুলে বলল, এটা আসলে খাতা, তাতেই ডায়েরির মতো লেখা হয়েছে তারিখ দিয়ে। ওরে, তখন তো আর রাস্তাঘাটে ছড়ানো ছেটানো ডায়েরি পাওয়া যেত না। অনেকেই পছন্দ মতো বাঁধানো খাতা নিয়ে তাকেই ডায়েরি হিসেবে ব্যবহার করত। এই দেখ না, এই ডায়েরির প্রথম তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 1936। প্রথম পাতায় লেখকের নামও দেওয়া আছে, অজয় ভূষণ গঙ্গোপাধ্যায়। নে দেখ। আমি আর লালটু দুজনেই ডায়েরিটা দেখলাম। এত সুন্দর বাঁধানো খাতা আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। তার উপরে উপরি পাওনা যোগ হয়েছে প্রত্যেকটা পাতায় মুক্তোর মতো ছোট ছোট অক্ষরে লেখা তখনকার যুগের রোজ নামচা। সাগরদা এমনিতেই পুরনো জিনিসের একটু পোকা। অ্যান্টিক জিনিস হলেই ওর সাধ্যের মধ্যে এলে ও কিনে নেয়। সেবারে পার্ক স্ট্রিটের একটা অকশানে গিয়ে একটা বহু পুরনো পকেট ঘড়ি নিয়ে এসেছিল বেশ দাম দিয়ে। পুরনো কলকাতা নিয়েও সাগরদার অনেক আগ্রহ আছে। এই ডায়েরিটা যে ওর কাছে একটা বিশেষ সম্পদ হবে তাতে আর আশ্চর্য কি। আমি বললাম, তোমার যে পুরনো কলকাতা নিয়ে বাতিক আছে তার অনেকটাই তো পূর্ণ হবে সাগরদা। নিশ্চয়ই এই ডায়েরিতে অনেক বর্ণনা পাবে তুমি। তা তো পাবই। কাল রাতেই আমি পুরো ডায়েরিটা পড়ে শেষ করেছি। অজয় ভূষণ গাঙ্গুলি নিঃসন্দেহে একজন সুলেখক ছিলেন। তখনকার যুগের কলকাতার দোকানপাট, রাস্তাঘাট, ইডেন গার্ডেন্সের ক্রিকেট ম্যাচ, হক সাহেবের বাজার, এইসবের দারুণ বর্ণনা আছে ডায়েরিটায়। হক সাহেবের বাজার আবার কোথায় সাগরদা? জিজ্ঞেস করলো লালটু। আরে নিউ মার্কেট, ওটাকেই আগেকার দিনে হক সাহেবের বাজার বলা হতো। ফেলুদার বই যত কাণ্ড কাঠমান্ডুতে পড়িসনি? ওখানে লেখা আছে। বিজ্ঞের মতো নিজের জ্ঞান জাহির করলাম আমি। সাগরদা মুচকি হেসে বলল, শুধু ওই বইতেই নয়, আজও নিউ মার্কেটে গেলে দেখবি মার্কেটের বিভিন্ন দিকের গেটের বাইরে লেখা আছে সি হগস মার্কেট। সে যাই হোক, এই ডায়েরিটা পড়তে গিয়ে একটা দারুণ জায়গা পেলাম। তোরাও পড়ে দেখ, হাইলি ইন্টারেস্টিং। এই বলে সাগরদা ডায়েরির একটা পাতা আমাদের দিকে এগিয়ে দিল। ডায়েরিটা যদিও সাধু ভাষায় লেখা, তাও আমি আর লালটু দুজনেই যে জায়গাটা পড়লাম সেটা এখনকার চলিত ভাষায় বলে দিচ্ছি। আজ আমার জীবনের এক স্মরণীয় দিন। রাজেন অনেক দিন ধরেই আমাকে জপাচ্ছিল ওদের বাড়িতে রাখা সেই দুর্দান্ত অ্যান্টিক জিনিসটি আমায় দেখাবে বলে। আমার নানা ব্যস্ততায় যাওয়া হয়ে ওঠেনি। আজ রাজেনের অনুরোধে ওদের বাড়িতে গেলাম। রাজেন সেই দরুন জিনিসটি আমায় দেখালো। সেটা হাতে ধরতে আমার হাত কাঁপছিল। এই সামান্য একটা জিনিস গোটা বাংলাদেশের ভাগ্য বদলে দিয়েছিল একদিন। তা আজ আমি হাতে ধরেছি। রাজেন বলল,
ওটা যে অবস্থায় পাওয়া গেছে সেভাবেই রাখবে, আর আমাকে বলল যদি অ্যান্টিক জিনিসের কোনো খদ্দের আমি পাই তাহলে জানাতে। রাজেনদের অবস্থা অনেক দিন ধরেই যে পড়ে আসছে তার মালুম আমি পাচ্ছি, যদিও রাজেন বা ওর পরিবারের সদস্যরা ওদের বনেদি ঠাঁট বজায় রাখার ব্যাপারে কোনো রকম কার্পণ্য করে না কখনো। খুব সম্ভব সেই জন্যেই এই জিনিসটি এত বছর ধরে ওদের পরিবারে থাকলেও আজ রাজেন সেটা বিক্রির কথা ভাবছে। তবে আমি দামের কথা বলতেই রাজেন একটা অস্বাভাবিক চড়া দাম হাঁকল। ওর মতে এর দাম 25,000 টাকার কম হবে না। আমি যে কজন অ্যান্টিক ব্যবসায়ীদের চিনি তাদের মধ্যে রিচার্ডসন সাহেব একটু দিল দরদিয়া, কিন্তু সেও এত টাকা দিতে রাজি হবে বলে মনে হয় না। 1,015 হলে না হয় চেষ্টা করা যেত। এবার আমি জিজ্ঞেস করলাম, এটা কিরকম অ্যান্টিক জিনিস সাগরদা? তা তো বুঝতে পারছি না রে, তবে দামটা দেখে মনে হচ্ছে মহামূল্যবান কিছু হবে নিশ্চয়ই। দূর, কি যে বলো সাগরদা, 25,000 টাকা বলেছে, আর সেটাও বলেছে বেশি দাম। সত্যি যদি 1,015 টাকা দাম হয় তাহলে কি এমন দাম? বলল লালটু। ওরে হাঁদা, 25 বা 15,000 টাকাই তুই দেখলি শুধু? হ্যাঁ, কবেকার ঘটনা এটা সেইটা ভাব। 1936 সালের 25 বা 15,000 টাকার মানে জানিস? আমার হিসেবে আজকের যুগে মিনিমাম কোটি টাকা হবে। বলল সাগরদা। এবারে আমি আর লালটু দুজনেই হাঁ হয়ে গেলাম। সত্যিই তো, কোটি টাকার মামলা হলে বিরাট বড় ব্যাপার। এবারে লালটু একটা যুক্তিপূর্ণ কথা বলল। আচ্ছা, কোটি টাকাই না হয় হলো এর দাম, কিন্তু জিনিসটা কি সেটা তো জানতে হবে। ঠিক বলেছিস। এই পাতাটায় একটা জিনিস স্পষ্ট, এটা যে জিনিসই হোক তার একটা ঐতিহাসিক মূল্য আছে, অন্তত অ্যান্টিক ডিলারদের কাছে। এর পরে আরও বেশ কয়েকটা পাতায় গাঙ্গুলি মুসাইয়ের এই বন্ধুর উল্লেখ আছে। সেখানেই দেখা যাচ্ছে যে অজয় ভূষণ কোনো খদ্দের জোগাড় করতে পারেননি তখনও। শুধু একজন মার্কিন সাহেব নাকি কলকাতায় ঘুরতে এসে দাম চেয়েছিলেন 17,000। রাজেনবাবু তাতে রাজি হননি। আশ্চর্যের বিষয় হলো জিনিসটা কি বস্তু তা নিয়ে রাজেনবাবু কোনো পরিষ্কার কথা উচ্চারণ করেননি। ডায়েরির একেবারে শেষের দিকেই একটা ধাঁধাও আছে এই জিনিস নিয়ে। ধাঁধা? আমি আর লালটু একসাথেই বলে উঠলাম, ধাঁধা এই যে। এই বলে সাগরদা একটা পাতা খুঁজে বের করে এগিয়ে দিল আমাদের দিকে। তাতে লেখা আছে, কালের নিয়ম জানতে পারল ক্লাইভ মহাশয়, সঙ্গে দোসর আছে তাহার মুন্সি মহাশয়। কালের নিয়ম পড়তে হলো পাতায় পাতায়, বেঈমানির কঠিন কথা বোঝাই যে দায়। এলো সে যে পায়ে পায়ে ঘাপটি মেরে কাছে, চলার হদিশ বাতলে দিল অনেক ঝুঁকি সয়ে। থাকবে সবাই আমের পাতায় ফাঁকে ফাঁকে ঝাঁকে, আড়াল হয়ে থাকবে সবাই কাঠের পুতুল সেজে। লড়াই লড়াই অভিনয়ে লড়াই হবে মাটি, আসলে জানলো কিভাবে সে দখল করবে মাটি। আচ্ছা, এর এর মানে কি সাগরদা? জিজ্ঞেস করলাম আমি। ক্লাইভ মানে কি লর্ড ক্লাইভ, যিনি পলাশির যুদ্ধে ইংরেজদের কর্তা ছিলেন? লালটু জিজ্ঞেস করল। সাগরদা একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, সেই রকমই তো মনে হচ্ছে, কিন্তু তারপরে যে কি বলতে চাইছে সেটাই পরিষ্কার হচ্ছে না। মুন্সি মহাশয়ের দোসর হবার কথা বলা হচ্ছে, তার মানে কি? এখানে বেঈমানি বলতেই আমার কিন্তু মির্জাফরের কথা মনে পড়ছে সাগরদা, বললাম আমি। সাগরদা একটু হেসে বলল, মির্জাফরের নামটা ইতিহাসে বেঈমান হিসেবেই রয়ে গেল, যদিও আরো অনেকেই সিরাজের সাথে বেঈমানি করেছিল। এই দেখ না, মির্জাফর ছাড়াও মীর কাসেম, জগৎ শেঠ, রায়দুর্লভ, ইয়ার লতিফ খাঁ, রাজবল্লভ, কৃষ্ণদাস, কতজনের নাম বলবো। তাই বেঈমান বলতে শুধুমাত্র মির্জাফরের কথা ভাবাই কিন্তু ঠিক হবে না। আর তাছাড়া কালের নিয়ম, বেঈমানির কঠিন কথা এর মানে কি, তাই না? পলাশির যুদ্ধে যে এনারা সিরাজের সাথে বেঈমানি করবেন তা তো ইংরেজরা আগে থেকেই জানতো।
তাহলে এটা কোন জিনিসের হদিশ? আমি আর লালটু দুজনেই বেশ কিছুক্ষণ মাথা চুলকোলাম, কিন্তু মাথাটা ঠিক খেলল না। শেষটায় সাগরদাকে বললাম, আচ্ছা, আমরা এটা নিয়ে মাথা ঘামালেও এমন তো হতেই পারে যে জিনিসটা বিক্রি হয়ে গিয়েছে বহু বছর আগেই। যিনি এটা লিখেছেন তিনি নিশ্চয়ই আর বেঁচে নেই এতদিন পরে। তুই বুঝছিস না, হতেই পারে যে জিনিসটা বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু কি জিনিস সেইটা জানতেই কৌতূহল হচ্ছে। দেখ, আমার এমনিতে কোনো লোকসান তো নেই, এত সুন্দর ডায়েরিটা আমার সম্পত্তি হয়েছে, এটাই বা কম কি? হ্যাঁ, তবে বলতে পারিস একটু খোঁজ খবর নেবার কৌতূহল আমার হচ্ছে বই কি। তোদের সময় হবে কিনা সেটা আমাকে বল, বলল সাগরদা। আমি আর লালটু দুজনেই সম্মতি জানাতে সাগরদা বলল, তাহলে এক কাজ করি, দাঁড়া, ওই কোম্পানির ম্যানেজারের ফোন নাম্বার আছে আমার কাছে, একটু পাত্তা লাগাই যে ওই বাড়ির আসল মালিকদের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। সেই ভালো, সেই ভালো। তুমি না হয় খোঁজ নাও, যদি কোথাও যাবার হয় তখন বলো। লালটু বলল, ওরে যাওয়া আসা তো পরের ব্যাপার, তোরা যদি পারিস তো ক্লাইভের ব্যাপার নিয়ে একটু পড়াশোনা কর, কাজে লাগতে পারে। আমরা দুজনেই ঘাড় নেড়ে সাগরদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। লালটু বলল, সাগরদা, ব্যাপারটা আসলে কি বলো তো? উঠলো বাই তো কটক যাই, একটা ডায়েরি পেয়েছে কি আদা জল খেয়ে সেটার পেছনে পড়েছে। আগেকার দিনের লোকেদের হাতে অনেক সময় থাকতো, তাই ওসব গুপ্তধনের ধাঁধা লিখে লোককে বোকা বানিয়ে টাইম পাস করত। আমি একটু ভেবে দেখলাম লালটুর কথায় যুক্তি আছে, তবুও সাগরদার সাথে এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করলে কয়েকটা ব্যাপারে জ্ঞান বাড়তে পারে। যেমন বলে দিল ক্লাইভের সম্বন্ধে পড়তে। লালটুকে সে কথা বলতেই ও বলল, ছাড় তো ভাই, এমনিতেই ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক সবাই হাঁ করে গিলতে আসে, তার উপরে আবার লর্ড ক্লাইভ। বাপরে, এই নিয়ে পড়াশোনা কে করবে? আমার অত সময় নেই, তোর ইচ্ছে হলে তুই নেট ঘেটে পড়াশোনা করে নে, যা। আমি দেখলাম লালটুকে আর ঘাঁটিয়ে লাভ নেই। বাড়ি ফিরে যতবারই ভাবছিলাম ব্যাপারটা, ততই আমার যেন মনে হলো সাগরদা একেবারে ভুল চিন্তা করেনি। যে জিনিসই থাকুক সেটা গোপনীয় ছিল নিশ্চয়ই, তা না হলে অজয় ভূষণ ওইভাবে সাংকেতিক ছড়ায় সেটার কথা লিখে যাবেন কেন? লালটু যাই বলুক না কেন, আমি সাগরদার সাথে ব্যাপারটা নিয়ে একটু ঘেঁটে দেখব। পলাশির যুদ্ধের কথা তো মাধ্যমিকের সময় ইতিহাসে পড়েছি। তাছাড়াও আমি যখন বেশ ছোট তখন একটা বই পড়েছিলাম ইতিহাসের গল্প বলে, তাতে কলকাতার ইতিহাসের অনেক কথা ছিল। পলাশির যুদ্ধে মির্জাফর আর অন্যান্যদের বিশ্বাসঘাতকতার কথা তাতেই ভালো করে পড়েছিলাম। তবে ছড়াটার ওই কথাটা অদ্ভুত লেগেছে আমার। কালের নিয়ম পড়তে হলো পাতায় পাতায়, বেইমানির কঠিন কথা বোঝাই যে দায়। বেইমানির কথা আবার কঠিন হবে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। বিকেলে খেলার শেষে মাঠ থেকে যখন ফিরছি, দেখি আমাদের পাড়ার ক্লাবের সামনে সাগরদা ওর বন্ধুদের গ্রুপটার সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই হাত নেড়ে ডাকলো। আমি সামনে যেতেই আমাকে নিয়ে একটু পাশে সরে গিয়ে বলল, খোঁজ পেয়েছি রে। ওই ম্যানেজারকে ফোন করতেই সে বেশ কয়েকটা জায়গায় খোঁজ খবর নিয়ে আমাকে ওই গাঙ্গুলি বাড়ির একজনের সন্ধান দিয়েছে। ওদের বাড়ি যখন বিক্রি হয় তখন ওদের পরিবারের মধ্যে এই ভদ্রলোকই ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। ওনার নাম হীরাপদ গাঙ্গুলি, এখন থাকেন যোধপুর পার্কের কাছে। আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ভদ্রলোকের। পরশু সন্ধে 6টার সময় উনি রাজি হয়েছেন। তোর স্কুল তো ছুটি পড়ে যাচ্ছে বললি, তাহলে তুই আর লালটু চল আমার সাথে। লালটু যাবে কিনা জানি না, তবে আমি যাব। আচ্ছা, তুমি দেখা করতে চাইতেই ভদ্রলোক রাজি হয়ে গেলেন? সাগরদা চোখ টিপে বলল, আসলে ভদ্রলোক একটু ইতিহাস চর্চা করেন বুঝলি, সেটার খবর বের করেছি। আমার এক পরিচিত পুরনো কলকাতার পোকার সাথে ওনার আলাপ হয়েছে, সেই বিষয়ে কথা বলবো বলেই সময় নিয়েছি। তবে একটু গুরুগম্ভীর মনে হলো, দেখাই যাক না কি হয়। আমি বললাম, ঠিক আছে, পরশু স্কুল ছুটির পরে ফিরে এসে বেরিয়ে পড়বো তোমার সাথে। ঠিক হয়, বলল সাগরদা। এরপরে আর কোনো কথা হয়নি সাগরদার সাথে।
লালটুকে একবার বলতে ও বলল, না বাবা, ওসব রাগী গম্ভীর দাদুর সাথে আমার দেখা করার কোনো দরকার নেই। তুই বরং ঘুরে আয়। পুরনো কলকাতা নিয়ে আমার সেরকম কোনো ফান্ডাও নেই। তুই তো এটা সেটা পড়িস, তুই দুটো কথা বললেও বলতে পারবি ওনার সাথে। আমি না হয় পরে তোর মুখ থেকেই শুনে নেব কি হলো। অগত্যা আমি আর সাগরদা ঠিক সন্ধে 6টার সময়ে হাজির হলাম যোধপুর পার্কে হীরাপদ গাঙ্গুলির বাড়িতে। বাড়িটা হাল ফ্যাশনের হলেও মাঝারি সাইজের। আমরা যখন ঢুকছি ঠিক তখনই একজন ভদ্রলোক বাড়িটার থেকে বেরিয়ে আসছেন। সাগরদাকে দেখে কিরকম অবাক চোখে তাকিয়ে তিনি চলে গেলেন। আমি বললাম, লোকটাকে চেনো সাগরদা? সাগরদা বলল, সেদিন যখন জোড়াবাগানের বাড়িটায় গিয়েছিলাম, এই ভদ্রলোক তো ছিলেন। ইনি ওই কোম্পানিরই স্টাফ। এখানে কি করছে? হয়তো অন্য কোনো কাজে এসে থাকবে। আমাকে আর সাগরদাকে বাড়ির কাজের লোক নিয়ে গিয়ে বসালো বেশ বড় একটা ড্রয়িং রুমে। সাগরদা আমাকে বলল, সবই ঠিক আছে, বেশ সুন্দর বাড়ি, কিন্তু জোড়াবাগানের সেই বাড়িটার কথা ভাবছি আমি। ওই বাড়ির কাছে এ বাড়ি তো নস্যি। সাগরদার কথা শেষ না হতে হতেই ঘরে এসে প্রবেশ করলেন এক বৃদ্ধ। বয়স প্রায় 80-র কাছাকাছি হবে, তবুও শরীরের গড়ন বেশ মজবুত এখনো। লম্বাও আছেন ভালো, গায়ের রঙও বেশ ফর্সা। একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছেন ভদ্রলোক। আমরা উঠে দাঁড়িয়েছিলাম। উনি সাগরদার দিকে তাকিয়েই বললেন, আপনি নিশ্চয়ই সাগর ঘোষ। সঙ্গে এটি কে? আপনার ভাই? সাগরদা হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে বলল, হ্যাঁ, আমি। আর এ হলো আমার পাড়াতো ভাই রণদীপ। আমরা ওকে রনি বলেই ডাকি। হীরাপদ বাবুর গলার আওয়াজ আর অ্যাপিয়ারেন্স দেখে একটু ভয়ই লাগছিল কথা বলতে। কিরকম মেজাজের মানুষ তাকে জানে, কিন্তু ওনার পরের কথাতেই আমার ভয় চলে গেল। উনি হালকা হেসে বললেন, তাই বুড়োর কাছে আপনার কি দরকার? এই যুগে তো পুরনো ইতিহাস নিয়ে বিশেষ কেউ মাথা ঘামায় না। ফাস্ট ফুডের যুগে লাইফও ফাস্ট হয়ে গেছে। আপনি কি সমরেশের মতোই একটু ইতিহাস পাগল? একটু ছিটেল লোক ছাড়া তো এসব নিয়ে আজকাল কেউ ভাবে বলে মনে হয় না। হ্যাঁ, সমরেশদার আমি একটা গ্রুপের মেম্বার, যারা পুরনো কলকাতার ইতিহাস নিয়ে একটু আগ্রহী আর কি। তাই আপনার কাছে আসা। সঙ্গে করে এই ভাইকেও নিয়ে এলেন কেন? ওকেও কি ইতিহাস পোকায় কামড়েছে? না হলে এই বুড়োর বকবকানি কে আর শুনতে আসবে? আমি এবারে সাহস পেয়ে বললাম, না না, কলকাতার ইতিহাস আমার ভালোই লাগে, আমিও শুনতে চাই। হীরাপদ বাবু অবাক হয়ে বললেন, যাক, শুনে ভালো লাগলো যে ইয়াং জেনারেশন এখনো কলকাতাকে জানতে চায়। আজকাল সবাই তো বাইরে দৌড়চ্ছে। কলকাতা এখন বুড়ো হয়ে গেছে। অথচ এই কলকাতায় যে কত রঙিন দিন ছিল তা তোমরা ভাবতেও পারবে না। আমাদের ছোটবেলাতেও যে কলকাতাকে আমরা দেখেছি, সে কলকাতা পৃথিবীর অনেক বড় শহরের সাথে টেক্কা দিতে পারত। যাই হোক, বলো কি জানতে চাও? সাগরদা একটু গলা খাঁকড়ে নিয়ে বলল, ওই পলাশির যুদ্ধের রবার্ট ক্লাইভের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তার সঙ্গে মির্জাফর, জগৎ শেঠদের কিরকম ঠিক বোঝাপড়া হয়েছিল সেই ব্যাপারেই একটু জানতে চাই আর কি। এই সামান্য ব্যাপারে তোমরা আমার বাড়ি চলে এলে? এ তো যে কোনো ইতিহাস বইতেই পাওয়া যায়। তাছাড়া ইন্টারনেটে আজকাল ভুড়ি ভুড়ি তথ্য থাকে। আসলে ইন্টারনেটে সব তথ্যই যে পাওয়া যায় এমনটা তো নয়। আর তাছাড়া সব বইয়ের খোঁজ আমরা জানি না। হীরাপদবাবু এবারে মুচকি হেসে বললেন, তোমাদের জেনারেশনের এই হয়েছে আর এক সমস্যা। স্কুলে পড়ার সময় আজকাল টেক্সট বুকের চেয়ে প্রশ্নোত্তরের বই সবাই পড়ে বেশি। আর বড় হলে সব কিছুই ইন্টারনেট ঘেঁটে জানতে চায়। যাই হোক, মির্জাফর আর জগৎ শেঠ শুধু নয়, ইয়ার লতিফ খাঁ, রাজবল্লভ, রায় দুর্লভ সবাই ছিল ইংরেজদের দিকে। আসলে কি জানো,
সুবে বাংলার নবাব আলীবর্দী খাঁ চোখ মোজার পরে তার নাতি সিরাজউদ্দৌলা হলেন নবাব। সিরাজের বয়স তখন খুবই কম, এই 20-21 হবে বোধহয়। সে ছোট থেকেই অস্থির, চপলমতি স্বভাবের। তাছাড়া নবাব হবার আগে সে ভীষণ অত্যাচারী স্বভাবের ছিল। মুর্শিদাবাদের সাধারণ লোক সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত সিরাজের ব্যাপারে। সিরাজের একটা বন্ধু বান্ধবের গ্রুপ ছিল, তারাও সিরাজের মতো স্বভাবের। ফলে মুর্শিদাবাদের অভিজাত সমাজ কেউই চায়নি সিরাজ বাংলার নবাব হোক। কিন্তু আলীবর্দী খাঁকে সবাই খুব শ্রদ্ধা করত। তাই তিনি যখন মৃত্যুশয্যায় সিরাজকে সুবে বাংলার নবাব বলে ঘোষণা করে যান, তখন তার বিরোধিতা সেভাবে করেনি কেউই, যদিও তারা মনে মনে গুমরে যেতে লাগল সিরাজের বিরুদ্ধে। ঠিক এই সময়ে সিরাজের একটা কাজ ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দিল খুব তাড়াতাড়ি। সেই ব্যাপারটার কিছুই নয় সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ। সাগরদা বলল, সিরাজ কলকাতা আক্রমণ করে দখল করেছিলেন তা জানি, আর তারপরে আলীনগরে সন্ধি হয়েছিল। হীরাপদবাবু এবারে হো হো করে হেসে উঠে বললেন, ওহ না না, অত তাড়াতাড়ি দৌড় করিও না ইতিহাসকে। আলীনগরের সন্ধি অনেক পরের ঘটনা। আসলে কি জানো, সিরাজ অনেক দিন থেকেই ইংরেজদের উপরে ছিলেন হাড়ে চটা। সিরাজ যখন মুর্শিদাবাদের নবাব হলেন, তখন ইংরেজরা সিরাজকে কোনো উপহার পাঠায়নি। তখনকার দিনে এটা ছিল ভীষণ অভদ্রতা। সেই সময় ঢাকার দেওয়ান রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস অনেক টাকা পয়সা নিয়ে হাজির হন কলকাতায়। তিনি ইংরেজদের আশ্রয়েই ওঠেন। রাজবল্লভকে নবাব আগেই কয়েদ করেছিলেন মুর্শিদাবাদে। নবাবের ধারণা ছিল ঢাকার দেওয়ান থাকাকালীন রাজবল্লভ নবাবী তহবিল তছরূপ করেছিলেন। তাহলে সেই টাকা গেল কোথায়? সিরাজ ধরেই নিলেন কৃষ্ণদাস ওই টাকা পয়সা নিয়েই ইংরেজদের কাছে আছেন, আর ইংরেজদের বারণ করা সত্ত্বেও তারা কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছে কলকাতায়। তাছাড়া ইংরেজরা তাদের কলকাতার দুর্গ ফোর্ট উইলিয়ামকেও মজবুত করেছিল। নবাব ইংরেজদের চিঠি লিখে জানান, দুর্গের সব নতুন অংশ ভেঙে দাও আর কৃষ্ণদাসকে পত্রপাঠ মুর্শিদাবাদে পাঠাও। তাতে ইংরেজরা কোনো সদুত্তর না দেওয়ায় নবাব সিরাজউদ্দৌলা সসৈন্যে এলেন কলকাতা বিজয়। এইবারে কলকাতায় পড়ে গেল ত্রাহি ত্রাহি রব। সেই সময় কলকাতায় আর কটাই বা ইংরেজ? সর্বসাকুল্যে 250 জন বোধহয় ছিল। তাদের বেশিরভাগই ব্যবসায়ী, জীবনে কখনো তলোয়ার বন্দুক ধরেনি। অথচ তাদেরই শেষ অবধি নবাবী সৈন্যের মোকাবিলায় দাঁড়াতে হল। সামান্য কিছু সৈন্য আর কিছু কামান নিয়ে ইংরেজরা কলকাতার বিভিন্ন জায়গায় কয়েকটা কামানের ঘাঁটি তৈরি করে। একটা 6 কামানের ঘাঁটি তৈরি হয় আজকের বাগবাজারের কাছে। সেই জায়গাটাকে বলা হয় পেরিন্স পয়েন্ট। আসলে এখানে পেরিন বলে এক সাহেবের বাগান বাড়ি ছিল। এছাড়া জোড়া বাগানেও একটা 4 কামানের ঘাঁটি তৈরি হল। সিরাজ প্রচুর সৈন্য নিয়ে এলেও প্রথম দিনে বিশেষ সুবিধা করতে পারল না তার সৈন্যরা। মির্জাফর তখন মূল সেনাপতি। তিনি অনেক সৈন্য নিয়ে বাগবাজারের খাল পেরিয়ে কলকাতায় ঢোকার চেষ্টা করলেন, কিন্তু পেরে উঠলেন না। পেরিন্স পয়েন্টের দায়িত্বে থাকা ক্যাপ্টেন এনসাইন পিকার্ড যেভাবে কামান দাগতে শুরু করলেন, তাতে নবাবী ফৌজের অনেক সৈন্যই মারা পড়ল। তাছাড়াও আছে ইংরেজদের বন্দুকের গুলি। ইংরেজদের বন্দুক তখন নবাবী বন্দুকের চেয়ে অনেক আধুনিক। ইংরেজ পল্টনদের গুলিগোলার চোটে মির্জাফর তার বাহিনী নিয়ে পিছু হটে গেলেন। ও, তার মানে তখন থেকেই মির্জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন, বললাম আমি। না না, একেবারেই না।
তখন মির্জাফর নবাবের বিশ্বস্ত সেনাপতি হিসেবেই লড়ছিলেন। যদিও তিনি তখন বুড়ো হয়েছেন আর ইংরেজদের গোলার চোট সামলে সেদিন তিনি আর কিছু করতে পারলেন না, ধীরে ধীরে পিছু হটে গেলেন। পরের দিন একটা ছোট সাঁকো পেরিয়ে নবাবের সেনা ঢুকে পড়ে কলকাতায়। হাতি ঘোড়া কামান নিয়ে প্রায় 30,000 সেনা এসেছিল নবাবের সাথে। লালবাজারের দিক দিয়ে নবাবী সেনা আক্রমণ চালাল। ইংরেজরা তাও কোনো ক্রমে দুদিন ঠেকিয়ে রাখতে পেরেছিল নবাবের বাহিনীকে। শেষে ইংরেজ গভর্নর ড্রেক পালিয়ে যান ও টেম্পোরারি গভর্নর হলওয়েল আত্মসমর্পণ করেন। সিরাজউদ্দৌলার সেনা কলকাতার দখল নিল। এইবারে সিরাজ কলকাতার শাসনভার দিয়ে দিলেন তার এক সেনাপতি মানিক চাঁদের হাতে, আর কলকাতার নামও বদলে তার দাদুর নামে নাম রাখলেন আলীনগর। এই ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। এটা বলছেন কেন? জিজ্ঞেস করল সাগরদা। তার কারণ ইংরেজদের সাথে এই প্রথম নবাবের সরাসরি সংঘাত হল। এর মধ্যে একটা কাণ্ড হয়। নবাবী ফৌজ ফোর্ট উইলিয়াম দখল করার পরে সেদিন রাতে বেশ কিছু ইংরেজ সৈন্য রাতের বেলায় খুব সম্ভব মাতাল হয়ে গোলমাল শুরু করে। নবাবের সেনারা তাদের ধরে কেল্লার একটা ছোট ঘরে বন্দি করে। তখন ভীষণ গরমকাল, যা জায়গা ছিল তার তুলনায় বন্দির সংখ্যা ছিল অনেকটাই বেশি। ফলে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন মারা যায়। অন্ধকূপ হত্যা বলে উঠল সাগরদা। হ্যাঁ, ইতিহাসে এই ঘটনাকেই অন্ধকূপ হত্যা বলা হয়েছে। অনেকে যদিও এই ঘটনার কথা মানতে চান না। তার মূল কারণ অবশ্য হলওয়েলের বর্ণনা। হলওয়েল সাহেব যা বলে গিয়েছেন তার বেশিরভাগই প্রচুর রং চড়ানো, বাড়িয়ে বলা। ওই রকম একটা ঘটনা হয়তো ঘটেছিল, কিন্তু হলওয়েল সেই ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বর্ণনা করে গেছেন। এই ঘটনার কথা পৌঁছল মাদ্রাজে। মাদ্রাজে তখন ইংরেজরা বেশ জাঁকিয়ে বসেছে। তারা কলকাতা দখল করতে একটি নৌবহর পাঠাল। তার দায়িত্বে ছিলেন তখনকার ইংল্যান্ডের রয়্যাল নেভির অ্যাডমিরাল ওয়াটসন, আর তার সাথে এলেন কর্নেল রবার্ট ক্লাইভ। সাগরদা এবারে বলল, এই রবার্ট ক্লাইভ সম্বন্ধেই আমি একটু জানতে চাইছিলাম। তুমি জিজ্ঞেস করছিলে না ইতিহাসের মোড় ঘুরে গেল কেন? তার মূল কারণ ছিলেন এই ক্লাইভ সাহেব। ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সামান্য একজন রাইটার বা ক্লার্ক হিসেবেই চাকরিতে ঢোকেন, কিন্তু যুদ্ধের ব্যাপারে তার একটা সহজাত দক্ষতা ছিল। ফলে কিছুদিন পরেই তিনি কোম্পানির হয়ে বিভিন্ন লড়াইতে অংশ নেন। তখন দক্ষিণ ভারতে বেশ কয়েকটা যুদ্ধ হয়। সেই যুদ্ধগুলোতে ক্লাইভ তার প্রতিভার স্বাক্ষর রাখেন। অ্যাডমিরাল ওয়াটসন অবশ্য ক্লাইভকে বিশেষ পাত্তা দিতেন না। কারণটা খুবই স্পষ্ট। ওয়াটসন ছিলেন খোদ ইংল্যান্ডের রাজার কাছে খেতাব পাওয়া একজন অ্যাডমিরাল, আর ক্লাইভ তো আদতে একজন কোম্পানির চাকুরে। অথচ এই ক্লাইভই সারা ভারতে ইংরেজদের উত্থানের গতি একেবারে 4th গিয়ারে তুলে দিলেন পলাশির যুদ্ধে জিতে। ক্লাইভ এসে কলকাতা দখল করলেন না? এবারে জিজ্ঞেস করলাম আমি। হীরাপদবাবু খুশি হয়ে বললেন, বাহ, তুমি খুব মন দিয়ে ব্যাপারটা ফলো করছো দেখছি। হ্যাঁ, ক্লাইভ আর ওয়াটসন তো তাদের বাহিনী নিয়ে কলকাতা দখল করে ফেললেন। কলকাতা তখন যার দায়িত্বে ছিল সেই রাজা মানিক চাঁদ টিকতে পারলেন না ইংরেজ বাহিনীর সামনে। ইংরেজ নৌবহর এগোনোর সময় মানিক চাঁদের সেনারা কিছু কামানের গোলা দেখেছিল ইংরেজদের দিকে। তার একটাও অবশ্য কাজে দেয়নি। তার পাল্টা অ্যাডমিরাল ওয়াটসন যেই তার জাহাজ থেকে দুটো গোলা দাগলেন, অমনি সব চুপ হয়ে গেল অপর পারে। সেই গোলার আওয়াজে মানিক চাঁদ বুঝলেন এদের সাথে লড়াই করে লাভ নেই।
তাই তিনি ফোর্ট উইলিয়াম ছেড়ে কলকাতা পেছনে ফেলে সেই যে চম্পট দিলেন, একেবারে হুগলিতে গিয়ে থামলেন। সে কি, লড়াই না করেই পালালেন? কি আর করবে বলো? তখনকার ইতিহাসে যুদ্ধগুলোর ঘটনা ডিটেলসে পড়ে দেখো, দেখতে পাবে বেশিরভাগ যুদ্ধেই আমাদের হারের পেছনে আসল কারণ ওই একটাই, একটু বিপদের আভাস পেলেই পালিয়ে যাওয়া। অথচ ইংরেজদের মধ্যে এই জিনিসটা ছিল না। যতক্ষণ না তাদের কমান্ডিং অফিসার পিছু হটতে বলছেন, ততক্ষণ অবধি কেউ পেছবে না। আর পিছু হটে আসাটা যুদ্ধেরই একটা কৌশল, ওটা ঠিক পালিয়ে যাওয়া নয়। এই ব্যাপারে ইংরেজদের ডিসিপ্লিন ছিল মারাত্মক। যাই হোক, ইংরেজরা কলকাতা দখল করে নেবার পরেই সিরাজউদ্দৌলাও এগিয়ে এলেন তার সৈন্য নিয়ে। এই সময় ক্লাইভ একটা সাংঘাতিক কাজ করলেন। নবাবী ফৌজ প্রায় 30,000-এর, বিরাট ছাউনি পড়েছিল হালসি বাগানে। নবাব উঠেছিলেন তখনকার বিখ্যাত ব্যবসায়ী উমিচাঁদের বাগান বাড়িতে। ক্লাইভের সাথে তখন প্রায় 500 সেনা, আর ওয়াটসনের অধীনে তার নৌবহরে প্রায় 900 সেনা। মাত্র এই কজন সেনা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। সেই কথাই তো বলছি, ক্লাইভ ছিলেন ভীষণ বেপরোয়া স্বভাবের। তিনি সামান্য কয়েকজন সেনা আর 2টো কামান নিয়ে নবাবকে বন্দী করবেন বলে রাত্রিবেলায় হামলা চালালেন হালসি বাগানে। খুব বেয়াদব তো। এবারে বলে ফেলল সাগরদা। হীরাপদ বাবু হাসতে হাসতে বললেন, শুধু বেয়াদপি নয়, সাহসটা একবার ভাবো। যাই হোক, তখন জানুয়ারি মাস। রাতের বেলায় কুয়াশায় ক্লাইভের কামান রাস্তার পাশে ঢালু জমির দিকে গড়িয়ে গেল। সেই নিয়ে চেঁচামেচিও হলো বিস্তর। কামান দুটোকে সোজা করে দাঁড় করাতে গিয়ে যে পরিমাণ হল্লা হলো, তাতে নবাবের সেনারা জেগে উঠল। ক্লাইভের সেনারা গোলা ছুড়লে নবাবী সেনারাও পাল্টা জবাব দিতে লাগল। চারিদিকে তখন কুয়াশা, কে নিজের সৈন্য আর কে অন্যের সৈন্য তা ঠাহর করা যাচ্ছে না। শেষটায় ভোরের আলো ফোটার আগেই ক্লাইভ সরে পড়লেন তার বাহিনী নিয়ে। বেশ কয়েকজন ইংরেজ সৈন্য মারা পড়ল, আর তার 2টো ভালো কামান ফেলে আসতে হলো নবাবের ছাউনিতে। তবে এতেও ক্লাইভ দমলেন না। নবাবকে চিঠি লিখে জানালেন যে আজ ভোরে দেখিয়ে দিয়েছি আমি কি করতে পারি, আমাদের ক্ষমতাকে ছোট করে ভাববেন না। তারপরে নবাব কি করলেন? এই চিঠি পাবার পরে তো গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল ইংরেজদের। সাগরদা বলল, এইবারেই বাঁধল গোল। নবাবের সেনারা মারাত্মক ভয় পেয়ে গেল ক্লাইভের এই রাতের হামলায়। তখন আমাদের দেশীয় সেনারা দিনের বেলাতেই যুদ্ধ করত, রাতের সময়টা আরামের সময়। এই লালমুখো সাহেবগুলো দিনরাত কিছুই মানে না, এদের কাছে বেশিক্ষণ থাকাটা সমীচীন নয়। নবাবের সেনা এবং পারিষদবর্গ বায়না জুড়ল আর বেশিক্ষণ কলকাতায় না থাকার। এই সময় আবার আরেক বিপদে এসে উপস্থিত হল ভারতের দোরগোড়ায়। আহমদ শাহ আবদালি উত্তর দিকে হামলা চালিয়ে অনেক দূর এসে গেছেন। তার ইচ্ছে দিল্লি আক্রমণ করার। একটা গুজব শোনা গেল তিনি বাংলাদেশও আক্রমণ করতে পারেন। নবাব সিরাজউদ্দৌলা আর ঝামেলা না বাড়িয়ে ইংরেজদের সাথে একটা সন্ধি করে তখনকার মতো মুর্শিদাবাদে ফিরে গেলেন। তারপর আর কি, ইংরেজদের মধ্যে ক্লাইভ ছিলেন অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী। তিনি এবারে ঘুঁটি সাজাতে শুরু করলেন কিভাবে সিরাজউদ্দৌলাকে হটিয়ে বাংলার দখল নেওয়া যায়। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালোভাবে ঘাঁটি গেড়ে বসতে পারলে কি ব্যবসা, কি যুদ্ধের রসদ, কোনোটারই আর সমস্যা হবে না। ফলে তার সাথে এবারে একে একে নবাবের পক্ষের প্রায় সব লোকই হয় সরাসরি নয়তো আড়ালে যোগ দিল। আর শুরু হয়ে গেল ষড়যন্ত্রের জাল বোনা। মির্জাফরকে নবাব করা হবে, এটা ক্লাইভই ঠিক করে, কারণ তিনি মির্জাফরের চরিত্র ভালোই বুঝে গিয়েছিলেন। পলাশির যুদ্ধের আগে সিরাজ মির্জাফরকে সন্দেহ করলেও
অদ্ভুত ব্যাপার দেখো, পলাশী যুদ্ধের সময় মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ নবাবী সেনার সবচেয়ে বড় অংশের সেনাপতি করেছিলেন মির্জাফরকে। আসলে তখন নবাবের বিশ্বাসভাজন বলতে ছিলেন শুধু দুজন সেনাপতি, মোহনলাল আর মীর মদন, আর বিশ্বস্ত ছিলেন ফরাসিরা। তারপরেই পলাশীর যুদ্ধ হলো? জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, তবে যুদ্ধের আগে সলতে পাকানোর কাজটা ক্লাইভ ভালোভাবেই সেরে নিলেন। যারা যারা কাজে লাগতে পারে তাদের যে শুধু দলে টানলেন তাই নয়, পলাশীর যুদ্ধে জিতলে নবাবের রাজকোষ লুট করে যে টাকা পাওয়া যাবে তার ভাগ বাঁটোয়ারা কিভাবে হবে সেসবও ঠিক করে ফেললেন। সেই হিসেব অনুযায়ী মির্জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ খাঁ, অ্যাডমিরাল ওয়াটসন, মেজর কিলপ্যাট্রিক, ক্লাইভ নিজে, রাজা মানিকচাঁদ কে কত পাবেন তার হিসেব নিকেশ করে একেবারে দলিল তৈরি করে ফেললেন। বাপ রে বাপ, এই যে কালনেমির লঙ্কা ভাগ! অবাক গলায় বলল সাগরদা। একেবারেই তাই। তবে পলাশীর যুদ্ধের দিনেও মির্জাফরের দিক থেকে প্রথমে ইশারা না পাওয়ায় ক্লাইভ বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। সেই সময় একটা সুযোগ এনে দেয় নবাবের সেনাপতি মীর মদনের মৃত্যু। সেই সময় ক্লাইভের সেনাপতি কিলপ্যাট্রিক আক্রমণ করলেন অতর্কিতে, আর মির্জাফর, রায়দুল্লভ ইনারা নবাবের সবথেকে বড় অংশের সেনাদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। একমাত্র মোহনলাল আর ফরাসি সেনাপতি সিনফ্রে কিছুটা লড়াই করছিলেন, কিন্তু সিরাজ নিজেই আর প্রতিরোধ না করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন মুর্শিদাবাদের দিকে। হীরাপদবাবু থামলেন। বাড়ির ভেতর থেকে একজন চাকর এসে একটা ট্রেতে করে পেস্ট্রি, কফি এসব দিয়ে গেছে। হীরাপদবাবু হাত দেখিয়ে বললেন, খেয়ে নাও। আমি তো শুধু নির্দেশের অপেক্ষাতেই ছিলাম। সিরাজউদ্দৌলার জন্য মনটা একটু দুঃখ হলেও তাড়াতাড়ি চকলেট পেস্ট্রির স্বাদে মনটা ভরে গেল। হীরাপদবাবু আর সাগরদা দুজনেই কফিতে চুমুক দিলেন। সাগরদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সত্যি ভাবা যায় না, এই কজন ইংরেজদের কাছে এত সৈন্য নিয়েও আমরা হেরে গেলাম। এইবারে নিশ্চয়ই বুঝতে পারছো নবাবের প্রথমবার কলকাতা আক্রমণই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল কেন বলেছিলাম। আর নতুন ইতিহাসের দিকে এগিয়ে যাবার মূল কাণ্ডারি ছিলেন ক্লাইভ। তিনি প্রায় নিজের জীবন বাজি রেখে যে কটা রিস্ক নিয়েছিলেন সব কটাতেই জিতেছিলেন। ভাগ্য রীতিমতো সহায় ছিল তার। পরে অবশ্য ক্লাইভের সাথে মির্জাফরেরও মনোমালিন্য হয়, তবুও মির্জাফরের সাথে তার প্রকাশ্য বিরোধ সেভাবে হয়নি। নিজের দেশে ফিরে দীর্ঘ বিচার পর্বের সামনেও পড়তে হয় তাকে। সে কি, কেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি তো ইংরেজদের জন্য অন্তত ভালোই করেছিলেন। আর কেন, ইংরেজদের মধ্যেও অনেকেই ছিল ক্লাইভের উপর ঈর্ষান্বিত। তাই ক্লাইভ টাকা পয়সা ভালোই কামিয়ে নিয়েছিলেন এদেশ থেকে, যদিও সেই বিচারের জাল কেটে ক্লাইভ বেরিয়ে আসেন। কিন্তু কোন দুঃখে জানি না, ক্লাইভ শেষ পর্যন্ত ইংল্যান্ডেই আত্মহত্যা করেন। এটা যদিও তার চরিত্রের সাথে একেবারে মানায় না। আমরা পেস্ট্রি আর কফি শেষ করলাম। হীরাপদবাবু কফিতে একটা বড় চুমুক দিয়ে একটু সরু চোখে সাগরদার দিকে তাকিয়ে বললেন, কিন্তু কি ব্যাপার বলো তো, শুধু ক্লাইভের গপ্প শুনতে তোমরা আমার কাছে এসেছো, অন্য কোনো ব্যাপার নেই? সাগরদা এবারে একটু কিন্তু কিন্তু করে বলল, মানে ওই একটা ব্যাপার হলো যে। এই বলে
সাগরদা ওর জোড়া বাগানে রেড করতে যাওয়া থেকে শুরু করে অজয়ভূষণ বাবুর ডায়েরির কথা, সেই অ্যান্টিক জিনিসের কথা সবই বলল, শুধু শেষের ছড়াটা বাদ দিয়ে। হীরাপদবাবু এবারে বলে উঠলেন, আশ্চর্য, ওখানে ডায়েরিটা রয়ে গিয়েছিল। অজয় ভূষণকে জানো? উনি আমার ছোট কাকা। সে কি আশ্চর্য! বলল সাগরদা। আমিও একই সাথে অবাক হয়েছি। হীরাপদবাবু বলে চললেন, ছোট কাকাও ছিলেন ইতিহাস পাগল। তাছাড়া কলকাতা নিয়ে চর্চা করাও ছিল তার একটা প্যাশন। ওনার যে বন্ধু রাজেনবাবুর কথা লেখা আছে বলছো ডায়েরিতে, তিনি আসলে রাজেন মিত্তির। ছোটবেলায় দেখেছি তাকে। আমাদের জোড়াবাগানের বাড়িতে প্রায় আসতেন ছোট কাকার সাথে। আমি তখন বেশ ছোট। ছোট কাকার সাথে এক দুবার ওনাদের বেলগাছিয়ার বাড়িতেও গেছি আমি। সে বাড়ি পরে বিক্রি হয়ে যায়, আর রাজেন কাকাও অনেক অল্প বয়সেই মারা যান। আপনার ছোট কাকা তাহলে? ছোট কাকা মারা যান 70-এর দশকে। একটা জিনিস তিনি আমায় বলেছিলেন, যেটা আমি অন্যদের বললেও তারা খুব একটা পাত্তা দেয়নি। তুমি যেহেতু ছোট কাকার ডায়েরি পড়েই ফেলেছ, তাই তোমায় বলছি। কি জিনিস? ছোট কাকা রাজেন কাকার থেকে সেই অ্যান্টিক জিনিস কিনেছিলেন। তাই নাকি? হ্যাঁ, তবে সেটা কোথায় রেখেছিলেন তা জানা যায়নি। আমাদের অবস্থাও তখন অনেকটা পড়ে এসেছে। আমাদের বাড়ির অন্যান্য শরিকেরা বাড়ির অনেক দামি জিনিস বিক্রি বাটা করে দিচ্ছে। জোড়াবাগান ছাড়াও আমাদের বেলগাছিয়া, মানিকতলাতেও বাড়ি ছিল। সেসব বাড়ির আসবাব সেই সময় বিক্রি হয়ে যায়। আমি অল্প বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ওয়েস্ট জার্মানিতে চলে যাই। তখন 60-এর দশক। জার্মানিতে তখন চাকরির বিশাল সুযোগ। কেন শুধু জার্মানিতেই সুযোগ কেন জিজ্ঞেস করলাম আমি। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির জনসংখ্যা অনেক কমে যায়। কাজ করার মতো পুরুষ তখন খুবই কম ছিল। তাই জার্মানিতে তখন কাজের প্রচুর সুযোগ, বলল সাগরদা। ঠিক তাই। তবে তোমার বলাতেও একটু ভুল রয়ে গেল সাগর। জার্মানি নয়, ওয়েস্ট জার্মানি। জার্মানি তখন দুটো ভাগ। যাকে মোদ্দা কথাটা হলো, ছোট কাকার মৃত্যুর সময় আমি দেশে ছিলাম না। সে সময় মাঝে মাঝে কলকাতায় আসতাম ঠিকই। ছোট কাকার মৃত্যুর মাস তিনেক আগে শেষ এসেছিলাম সেবার। ছোট কাকা বিয়ে করেননি। আমায় ছোট থেকেই খুব ভালোবাসতেন। ওনার কাছেই রাজেন কাকার এই অ্যান্টিক জিনিসটির ব্যাপারে আমি জানতে পারি। যদিও সেটা কোথায় রেখেছিলেন তা জানা হয়নি। পরে তো চলেই গেলেন। তুমি ডায়েরিটা পুরো পড়েছ? সাগরদা এবারে একটু ঢোক গিলে বলল, হ্যাঁ পড়েছি। ডায়েরিতে সেরকম কোনো উল্লেখ কি আছে যে কোথায় পাওয়া যাবে সেই জিনিস? না, তা নেই। আর জিনিসটা যে কি তাই তো বোঝা যাচ্ছে না। তাহলে হঠাৎ ক্লাইভের কথা তুমি জিজ্ঞেস করলে কেন? সাগরদা এবার ভালো রকমের জেরার সামনে পড়ে বলে ফেলল ছড়াটার কথা। সেই সঙ্গে এটাও বলল, দেখুন, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। আমি এই ছড়ার কথা কাউকেই জানাইনি। আপনিও কাউকে বলবেন না। কেন না বলতে বলছো কেন? বুঝতে পারছেন না? অন্য কেউ জানলে আপনার বা আমার বিপদ আসতেও তো পারে। হীরাপদবাবু একটু হেসে বললেন, ঠিক আছে, সে না হয় নাই বললাম, কিন্তু এখন প্রশ্ন দুটো। জিনিসটা কি এবং সেটা রাখা আছে কোথায়? তুমি একবার ডায়েরিটা নিয়ে আসবে আমার কাছে। নিশ্চয়ই আনব, তবে আগামীকাল হবে না। আমি যদি শুক্রবারে আসি? তাই এসো। আমার দুই ছেলেই বিদেশে থাকে। আমি আর আমার স্ত্রী দুজনে বাড়িতেই থাকি সারাক্ষণ। বয়স বাড়ছে তো, বিশেষ কোথাও আর বেরোই না। আর আমার ছেলেদেরও এসব ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। তবু জিনিসটা যদি পাওয়া যায়, অন্তত এইটুকু চেষ্টা করব যাতে মিউজিয়ামে দিয়ে দেওয়া যায়। সাগরদা বলল, ঠিক আছে, আজ আমরা আসি তাহলে। এসো। আমরা ফেরার সময়ে সাগরদাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা
তোমার কি মনে হয় ওই রকমের কোনো জিনিস সত্যি আছে? তুই প্রশ্ন করার আগে লাইব্রেরিতে চলে যা। ক্লাইভকে নিয়ে পড়াশোনা করে নে যতটা সম্ভব, তাহলেই রহস্যভেদ হবে। আমার ধারণা ওই রকম জিনিস যদি অজয় ভূষণের জিম্মায় সেদিন থেকে থাকে, তবে তা আজও আছে কোথাও না কোথাও। এই ধরনের জিনিস উদ্ধার হলে হীরাপদবাবু নিশ্চয়ই জানতেন। মনে রাখিস, অজয় ভূষণ নিজে বিয়ে করেননি, আর হীরাপদবাবুকে উনি যথেষ্ট স্নেহ করতেন। আমি আর কথা বাড়ালাম না। পরের দিন আমাদের পাড়ার লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে এসে পড়তে শুরু করলাম। হীরাপদবাবু কাল যেসব ইতিহাস নিয়ে বলেছিলেন তার অনেকটাই ডিটেলস পেলাম। ক্লাইভের কলকাতায় আসা, বজবজের থানা দুর্গ দখল করা ও শেষে ফোর্ট উইলিয়ামে এসে সেটা দখল করা, অনেক কিছুই পড়লাম। একটা তথ্য দেখে বেশ মজা লাগলো। আজ আমরা যে ফোর্ট উইলিয়াম চিনি সেখানে তখনও কেল্লা তৈরি হয়নি। আজ যেখানে জিপিও ও তারপরে ফেয়ারি প্লেসে ইস্টার্ন রেলওয়ে অফিস, সেই চত্বরেই ছিল ফোর্ট উইলিয়াম। সিরাজ তখন কলকাতা দখল করেন। তখন এই কেল্লার মোটামুটি 12টা বাজিয়ে দিয়ে যান। পলাশির যুদ্ধের পরে ইংরেজরা নতুন করে কেল্লার জন্য জায়গা খুঁজে বার করে, আর শহরের অনেকটা দক্ষিণে আজকের ময়দানের দিকে এখনকার ফোর্ট উইলিয়াম তৈরি হয়। পলাশির যুদ্ধের সময়টা ভালো করে পড়ছিলাম। এমন সময় আমার কানটা একটু গরম হয়ে উঠল উত্তেজনায়। সাগরদাকে একটা ফোন করে চেঁচিয়ে বললাম, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ সাগরদা, পেয়েছি। আরে চেঁচাচ্ছিস কেন এত জোরে? আস্তে কথা বল। আরে ছড়াটার একেবারে শেষের দিকটা ধরতে পেরেছি। আরে আস্তে বল, মিটিং চলছে অফিসে। আরে বাবা, আমের পাতার ফাঁকে লুকিয়ে থাকার ব্যাপারটা ধরে ফেলেছি। দাঁড়া, আমি তোকে পরে ফোন করছি। এই বলে সাগরদা ফোনটা কেটে দিল। আমি এদিকে টকবক করে ফুটছি উত্তেজনায়। সন্ধ্যাবেলায় সাগরদা আমার বাড়িতে এসে হাজির। আমার ঘরে ঢুকে একেবারে দরজাটা ভেজিয়ে দিয়ে চাপা গলায় বলল, বল, কি বুঝেছিস বল। আমি উত্তেজনায় বলতে থাকি, ওই যে ছড়ার শেষের দিকটা, থাকবে সবাই আমের পাতার ফাঁকে ফাঁকে ঝাঁকে, আড়াল হয়ে থাকবে সবাই কাঠের পুতুল সেজে, লড়াই লড়াই অভিনয়ে লড়াই হবে মাটি। আসলে জানলো কিভাবে যে দখল করবে মাটি? আসলে পলাশির যুদ্ধটা হয়েছিল একটা আম বাগানের ধারে। সেখানে একদিকে ছিল ইংরেজরা আর উল্টো দিকে কয়েকটা ভাগে নবাবের সেনারা। তার মধ্যে মির্জাফর, ইয়ার লতিফ খাঁ, এরা একটা হাফ সার্কেল মতো এরিয়ায় ছিল। কিছুটা তফাতে নবাবের ছাউনি। তুই কি বুঝেছিস সেইটা বল। আরে বাবা বলছি, থাকবে সবাই আমের পাতার ফাঁকে ফাঁকে, অর্থাৎ আম গাছগুলোর আড়ালে মির্জাফর আর ইয়ার লতিফ খাঁর সেনা চুপচাপ দাঁড়িয়ে রইল। শুধু তাই নয়, যুদ্ধ শুরুর প্রথমে নবাবের সেনাপতি মীর মদন যখন কামান দাগার হুকুম দিয়েছেন, তখন বেশ কয়েকজন ইংরেজ সেনা কামানের গোলায় মারা পড়ে। ক্লাইভ তখন নির্দেশ দেন, এখন যুদ্ধ থামাও, রাতের দিকে যুদ্ধ করা হবে। সেই সময় ইংরেজরা একটা খাতের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। মীর মদন কিন্তু গোলা দেগেই চললেন, ফলে সেই সব গোলার ঘায়ে আম গাছগুলোরই ক্ষতি হলো। ইংরেজ সেনাও লুকিয়ে রইল আম গাছের আড়ালের ফাঁকে, সেই খাতটার ভিতরে। তারপর এবার তাড়া লাগালো সাগরদা। তারপরে ভীষণ জোরে বৃষ্টি নামে। বৃষ্টির সময়ে ক্লাইভ পাশেই একটা বাড়িতে ঢুকে কিছুক্ষণ ঘুমিয়েও নেন। এই বৃষ্টিতে নবাবের কামানের গোলায় একেবারে ভিজে ঢোল হয়ে যায়। বৃষ্টি থামার পরে মীর মদন ভাবেন, আমাদের গোলার যখন এই অবস্থা, তখন নিশ্চয়ই ইংরেজদেরও একই হাল হবে। এই ভেবে তিনি সেনা নিয়ে হামলা করতে যান ইংরেজদের উপর। এটাই হয়ে যায় মীর মদনের সবচেয়ে বড় ভুল, এবং এইখানেই যুদ্ধের মোড় ঘুরে যায়। আসলে ইংরেজদের গোলাগুলি ভালো করে ত্রিপল দিয়ে ঢাকা থাকায় ওদের কামানের গোলা ভেজেনি। মীর মদন তাঁর বাহিনী নিয়ে এগোতেই ইংরেজরা প্রবল বিক্রমে কামান দাগতে থাকে। তারই গোলা লেগে মীর মদন এবং আরও কয়েকজন সর্দার মারা যান। মীর মদনের মৃত্যুতে নবাব ভীষণ ভেঙে পড়েন, কারণ মীর মদন ছিলেন তাঁর খুবই বিশ্বস্ত।
এই সময়ে মির্জাফর যুদ্ধ বন্ধের পরামর্শ দেন নবাবকে। মোহনলাল চেয়েছিলেন লড়াই চালিয়ে যেতে, কিন্তু নবাব দ্বিধায় পড়ে তখনকার মতো যুদ্ধ থামানোর হুকুম দেন। নবাবী ফৌজের এই দ্বিধার সময়েই ইংরেজ সেনাপতি মেজর কিলপ্যাট্রিক জোর কদমে এগিয়ে এসে হামলা চালান নবাবী ফৌজের উপরে। মোহনলাল আর ফরাসি সেনাপতি সিনফ্রে কিছু বোঝার আগেই ইংরেজদের প্রচণ্ড হামলায় ঘাবড়ে যান। তাও তাঁরা লড়াই করছিলেন, কিন্তু একটু দূরেই নিজেদের সেনা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে মজা দেখছিলেন মির্জাফর, ইয়ার লতিফ খাঁ, রায় দুর্লভ, এনারা সবাই। ছড়ার দ্বিতীয় লাইনটা দেখো, আড়াল হয়ে থাকবে সবাই কাঠের পুতুল সেজে, অর্থাৎ সবাই পুতুল সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সবকিছু। সাগরদা এবার আস্তে আস্তে বলল, এইবারে ছড়ার শেষটা পরিষ্কার হলো। লড়াইয়ের অভিনয় করলেও মির্জাফর, ইয়ার লতিফ খাঁ আর রায় দুর্লভ এনারা লড়লেন না। আসলে লড়াইটা মাটি হয়ে গেল, আর ক্লাইভ দখল করে নিল মাটি। মাটি মানে এখানে মেদিনী, অর্থাৎ একটা দেশের মাটি, অর্থাৎ দেশ। কিন্তু ছড়ার শুরুর দিকটা কি হবে? কালের নিয়ম ক্লাইভ জানল, আর তার মুন্সি। ক্লাইভের মুন্সিকে এখন কোথায় খুঁজব? তার পরের লাইনটা আরো গোলমেলে, কালের নিয়ম লেখা পাতায় পাতায়। আমার মনে হয় ওই আমবাগানে আম গাছের পাতার আড়ালে সবাই দাঁড়িয়েছিল, সেই কথাই বলছে। দেখ, তারপরেও লেখা আছে, বেঈমানির কঠিন কথা বোঝাই যে দায়। সেই কথা আবার পায়ে পায়ে হেঁটে চলে এলো কি করে? ভুরু কুঁচকে ভাবতে বসল সাগরদা। মা ইতিমধ্যে চা দিয়ে গেছে সাগরদাকে। সাগরদা একটা বড় চুমুক দিয়ে বলল, দাও। চলার হদিশ বাতলে দিল অনেক ঝুঁকি সয়ে। কে বাতলে দিল? নিশ্চয়ই ওই মুন্সি। হতে পারে, কিন্তু তাহলে সেই জিনিসটা কি? এবারে আমিও একটু মুষড়ে পড়লাম। সত্যি তো, আমরা কিছুটা মর্মোদ্ধার করলেও আসলে জিনিসটা যে কি তা বুঝতে পারছি না। কলিং বেলটা বেজে উঠল। একটু পরেই লালটু এসে ঘরে ঢুকল। লালটুকে আগের দিনই আমি হীরাপদবাবুর ব্যাপারে সব কিছু বলেছিলাম। ও ঘরে ঢুকেই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কিছু পেলে সাগরদা? সাগরদা আবার বলল, আচ্ছা, কে চলার হদিশ বাতলে দিল বলতো? লালটু আমার কাছ থেকে সব শুনে নিয়ে বলল, নিশ্চয়ই মির্জাফরের কোনো মুন্সি এসেছিল ক্লাইভের কাছে। আসলে মুন্সি মানে হলো দূত। আমি জানি। তোর মুন্ডু। মুন্সি মানে তখনকার দিনে যাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দূতের মর্যাদা ছিল অনেক বেশি, বুঝলি? লালটু জুৎসই উত্তর না পেয়ে মাথা চুলকোতে লাগল। ও বেশিক্ষণ মুখ না চালিয়ে থাকতে পারে না। মা সেটা জানে বলেই একটা বড় বাটিতে করে বেশ কিছুটা খাট্টা মিঠা চানাচুর দিয়ে গেল। লালটু এক মুঠো চানাচুর নিয়ে মুখে পুড়ে দিয়ে বলল, আরে ওই হীরাপদবাবুকেও জিজ্ঞেস করো না, ওনার তো ইতিহাসে বেশ ভালোই ফান্ডা। আরে সে তো জিজ্ঞেস করবই, তবে জিনিসটা যে কি সেটা জানতে পারলে বুঝতে পারতাম যে কোথায় রাখা আছে। আমি বললাম, কোথায় রাখা আছে তার কোনো সংকেত না থাকলে কোথায় হাতড়াবে সাগরদা? হীরাপদবাবু তো বললেন জোড়াবাগান ছাড়াও ওনাদের আরও দুটো বাড়ি ছিল, মানিকতলায় আর বেলগাছিয়ায়। সে দুটো বাড়িও বিক্রি হয়ে গেছে। তাহলে খুঁজবে কোথায়? সেটাই তো ভাবছি রে। ঠিক আছে, তোরাও ভাব। এই, কাল তোদের সময় হবে তো? কেন সাগরদা? জিজ্ঞেস করল লালটু। হীরাপদবাবু একবার দেখা করতে চান আমার সাথে, তবে ওনার বাড়িতে নয়। আমাকে বলে দিয়েছেন যে পার্ক স্ট্রিটে পৌঁছে যেতে দুপুরবেলা, আর আমি তাই জন্য কাল ছুটি নিচ্ছি। তুমি যে বলেছিলে ওনার বাড়িতে যাবে, বললাম আমি। না, সেটা আর হচ্ছে না। উনি চাইছেন না আমরা বাড়িতে যাই, তবে তার কারণটা উনি বলেননি। আমি আর লালটু দুজনেই মাথা নেড়ে সায় দিলাম। সাগরদা আর লালটু চলে যাবার পরেও আমি বেশ কিছুক্ষণ বসে বসে ভাবলাম ছড়াটা নিয়ে। জিনিসটা কি হতে পারে যে অনেক ঝুঁকি সয়ে পায়ে পায়ে হেঁটে চলে আসে ক্লাইভের কাছে?
নিশ্চয়ই কোনো লোককে ষড়যন্ত্রকারীরা পাঠিয়েছিল ক্লাইভের কাছে। আমি বই পড়ে জানতে পেরেছি পলাশির যুদ্ধের দিনেও ক্লাইভ মীর জাফরকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তার একটা বড় কারণ, সিরাজউদ্দৌলা মীর জাফরকে গৃহবন্দী করে রেখেছিলেন মুর্শিদাবাদে। ক্লাইভ বা তাঁর লোকজনের সাথে দেখা করাটা মুশকিল হয়ে পড়েছিল মীর জাফরের পক্ষে। তাই মনে হয় ওই কথাটা লেখা যে বেঈমানির কঠিন কথা বোঝাই যে দায়। আসলে মীর জাফর পলাশির প্রান্তরে পৌঁছেও ক্লাইভকে জানাননি তিনি ঠিক কিভাবে ক্লাইভকে সাহায্য করবেন। পরে যখন মীর জাফরের সেনা দাঁড়িয়ে থাকার ফলেই নবাবী সেনার হার নিশ্চিত হল, তখন ক্লাইভ মীর জাফরকে পলাশির প্রান্তরেই নতুন নবাব বলে ঘোষণা করেন। মনে হয় আমার অ্যানালিসিস ভুল নয়, তবে আসলে অ্যান্টিক বস্তুটি যে কি সেটা জানতে হলে হীরাপদবাবুর সাথে দেখা হওয়াটা জরুরি। উনি যদি ওনার ছোট কাকার ব্যাপারে কিছু মনে করতে পারেন বা অন্য কোনো সন্ধান আমাদের দিতে পারেন, তাহলেই আমাদের পক্ষে এগোনো সহজ হবে। এখন আগামীকাল দুপুর অবধি ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই।